এখানে প্রথম প্রশ্ন ছিল না, হেগেলের আদর্শবাদী তত্ত্বে রাষ্ট্রকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়। এখানে প্রথম প্রথম অপশন ছিল সকল ব্যক্তির স্বার্থের সমন্বয়কারী একটি নৈতিক প্রতিষ্ঠান, নৈতিকতা ও স্বাধীনতার সর্বোচ্চ প্রকাশ রূপ হিসেবে ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার জন্য একটি ব্যবহারিক ব্যবস্থা, এবং শেষের অপশনটি ছিল সমাজের শ্রেণীগত সংঘাত নিয়ন্ত্রণের একটি যন্ত্র। তো এখানে সঠিক উত্তর হবে এই অপশন বি বা অপশন 2 নম্বরটি, যেখানে আছে নৈতিকতা ও স্বাধীনতার সর্বোচ্চ প্রকাশ রূপ হিসেবে হেগেল আদর্শবাদী তথ্য হিসেবে রাষ্ট্রকে সংজ্ঞায়িত করেছেন। তবে এখানে হেগেল আমরা জানি আদর্শবাদী মানেই কিন্তু বেশিরভাগ জায়গায় দেখবে নৈতিকতা এই বিষয়টা থাকবে। এটা গ্রিনের ক্ষেত্রেও কিন্তু এটা লক্ষ্য রাখবে যে নৈতিকতার এইসব বিষয়গুলো কিন্তু আদর্শগত দিক থেকেই আছে, ফলে এই নৈতিক বিষয়টা যখন থাকবে সেখানে গ্রিন বা হেগেল যেই থাকবে তোমাদের কিন্তু সেটার সম্ভাবনা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এই প্রশ্ন থেকে এটা তোমরা যখন পরবর্তী সময় স্টাডি করবে, এই প্রশ্ন থেকে তোমাদের কোন কোন বিষয়গুলো জানতে হবে সেগুলো তোমাদের কিন্তু এই রিলেটেড কি কি ধরনের প্রশ্ন আছে, যেমন হেগেলের, বিশেষ করে হেগেলের গ্রন্থটা কি, আদর্শবাদ কাকে বলে, এইগুলো তোমাদের কিন্তু আলাদা করে লিখে নিতে যদি পারো সব থেকে ভালো হবে। এবং তোমরা, আমি যে পড়াচ্ছি এর সঙ্গে তোমরা যদি একটা খাতা পেন নিয়ে বসো তাহলে তো আরো সুবিধা হবে, কারণ আমি গ্রন্থগুলো, বেশিরভাগ গ্রন্থগুলো এখানে আমি বলতে থাকবো তোমাদের, যেমন হেগেলের গ্রন্থগুলো বা যারই নাম আসবে তখন সে গ্রন্থগুলো, কে কোন থিওরি তত্ত্বের মধ্যে বা থিওরিস্টদের মধ্যে পড়ছে, তার মূল থিওরি গুলো কি কি, সেগুলো কিন্তু এর সঙ্গে সঙ্গে আমি আলোচনা করবো। সেই জন্য তোমাদের সুবিধা হয় যদি তোমরা মোটামুটি একটা লিখে রেখে দিতে পারো। এখানে হেগেল আদর্শবাদী তাত্ত্বিক, আমরা জানি হেগেলের সময়কালটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের, বিশেষ করে তথ্যের ক্ষেত্রে কিন্তু সময়কালটা আমাদের কিন্তু এখানে ক্লিয়ার হতে হবে, তাহলে কিন্তু অনেকগুলো প্রশ্ন যেগুলো ঘুরিয়ে ফিরে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো কিন্তু উত্তর দেওয়া সম্ভব হবে যদি আমরা এই সময়কালটা মনে রাখতে পারি। তো এই হেগেলের সময়কালটা ছিল 1770 থেকে 1831। এই সময়কালের তিনি একজন দার্শনিক ছিলেন। তিনি আদৌ জার্মান দার্শনিক ছিলেন। আমরা দেখেছি যে জার্মানের ওই সময়কালে অনেক জার্মান দার্শনিকই ছিলেন আদর্শবাদী। তিনি ঊনবিংশ শতকের প্রথম দিকে তিনি তার দর্শনের কাজের জন্য তিনি বিখ্যাত হন, এবং তার যে গ্রন্থ, খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ, যেটি ফিলোসফি অফ রাইট, ফিলোসফি, আরেকবার বলছি, ফিলোসফি অফ রাইট, তোমরা এটা লিখে নিতে পারো, বা যা লেখা আছে অন্য বইয়ের একটা তোমরা আলাদা করে নোটস বানিয়ে রাখবে, চার্ট বানিয়ে রাখবে, কোন কোন দার্শনিকের কি কি বিখ্যাত গ্রন্থ কবে পাবলিশ হয়েছিল, দার্শনিকের সময়কালগুলো কি কি, এগুলো সুবিধা হবে তোমার। এবং এই গ্রন্থটা পাবলিশ হয়েছিল কবে, প্রকাশিত হয়েছিল 1821 সালে প্রকাশিত হয়, খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এবং তিনি দ্বান্দ্বিক তত্ত্বের জন্য তিনি বিখ্যাত। আমরা যে কার্ল মার্কসের যে দ্বন্দ্ব থিওরি, আমরা তো বিভিন্ন কার্ল মার্কস তো এই দ্বন্দ্ব থিওরিটাকে আরো মডিফাই করে নিজের যে তত্ত্ব, মার্কসের যে মার্কসিজম আছে সেখানে তিনি যুক্ত করেছেন, কিন্তু এই দ্বান্দ্বিক যে ডায়ালেকটিক্যাল যে মেথড, যেটাকে বাংলায় দ্বান্দ্বিক বলা হয়, এই মেথডটা কিন্তু এই কার্ল মার্কস কিন্তু এই হেগেল থেকে নিয়েছিলেন, হেগেলের দ্বারা প্রভাবিত হয়। কিন্তু হেগেলের যে তত্ত্বর মূল যে বলা যায় তাদের যে প্রকাশটা বা লক্ষ্যটা কিন্তু আলাদা ছিল। হেগেল ছিলেন সম্পূর্ণভাবে আদর্শবাদী, আর মার্কসিজম আমরা জানি যে সম্পূর্ণভাবে তারা ছিল মার্কসিস্ট, অনেকটা বাস্তববাদী বলা যায়। তো হেগেলের এই কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের জানতে হবে, যে আদর্শবাদী এবং আদর্শবাদী তত্ত্বটা কাকে বলে সেটা আমাদের কিছুটা জেনে নিতে হবে। এখানে আদর্শবাদী তত্ত্ব একটি দার্শনিক, এটা দার্শনিক বিষয়, যত দার্শনিকরা ছিলেন সবাই সবাই কিন্তু এই আদর্শবাদী দলের মধ্যেই পড়ছেন। তারা বিশ্বাস করতেন কি, বাস্তবতা মূলত যা বাস্তব সবই কিন্তু চেতনা, চিন্তা, আদর্শের উপর নির্ভরশীল। সবকিছুই সবকিছুই আমাদের চিন্তার মধ্যে আছে, আমরা যা দেখছি, আদর্শবাদীদের মধ্যে আমরা যা দেখছি, আমরা যেটা ভাবছি সেটাই আমরা দেখছি, আমরা আমাদের মধ্য থেকেই দেখাটাকে সংজ্ঞায়িত করছি, ডেফিনেশন দিচ্ছি। আমরা ধরো কোনো একটা দেখি, আকাশ দেখছি, আকাশের আহ রংটা কি, সেটা নীল আকাশের রং, আকাশটা কেমন, এটাকে আমরা ভেবে তৈরি করছি একটা চিন্তার মধ্যে, বাস্তব কি সেটা আমরা যেটা ভাবছি সেটাই বাস্তব। এবং রাষ্ট্রবিজ্ঞানের আদর্শবাদী তত্ত্ব রাষ্ট্রকে একটি নৈতিক আধ্যাত্মিক প্রতিষ্ঠান হিসাবে দেখে। রাষ্ট্রটাকে সম্পূর্ণভাবে নৈতিক এবং আধ্যাত্মিক, এই শব্দগুলো যখন থাকবে তখন এই হেগেল সম্পর্কিত বিষয় ভাববে যে নৈতিক এবং আধ্যাত্মিক সবকিছু আসছে আদর্শবাদ থেকে, এবং যা ব্যক্তির নৈতিক উৎকর্ষ স্বাধীনতার বিকাশে সহায়তা করে এই আদর্শবাদীরা বলছেন। এবং এই তত্ত্ব বাস্তববাদী দৃষ্টিভঙ্গির সম্পূর্ণ বিপরীত অবস্থান গ্রহণ করে। আমরা জানি যে এই বাস্তববাদ আর আদর্শবাদ সম্পূর্ণ কিন্তু দুটি মেরুতে অবস্থান করে। বাস্তববাদ একরকম বলছেন যে যেটা বাস্তব, যেটা আছে অস্তিত্ব, সেটা আমরা না থাকলেও সেটাই হবে। কিন্তু আদর্শবাদীরা বলছে না, সেটা আমরা যা ভাবছি সেটাই, বাস্তবে কিছুই নেই, আমরা যেটা ভাবছি সেটাই সব। তাহলে এই বিষয়ে এবার আরো তোমরা যদি আরো
ডিপ মানে আরো যদি গভীরে যেতে চাও, ইন ডিপতে যেতে চাও, তাহলে কিন্তু তোমাদের এই ডিটেলসে পড়তে হবে আদর্শবাদ ভাববাদ। এবং এই সম্পর্কিত আরো অনেক তাত্ত্বিক আছে যেগুলো জেনে নিতে হবে আদর্শবাদ ভাববাদ যারা নিয়ে, মানে আরো আমাদের রাষ্ট্রবিজ্ঞানের বিখ্যাত, যেমন ইমানুয়েল কান্ট, নাম নিশ্চয়ই শুনে থাকবে তোমরা। ইমানুয়েল কান্টের সময়কালটাও কিন্তু ওই একই রকম, যে 1724 থেকে 1808 তার সময়কালটা। এবং তার সঙ্গে গ্রিন বিখ্যাত, আমরা জানি গ্রিনের বিখ্যাত গ্রন্থ আছে লেকচার অন দ্য প্রিন্সিপাল অফ পলিটিক্যাল অব্লিগেশন, বিখ্যাত গ্রন্থ গ্রিনের, এটা তোমরা নোটস বানিয়ে রাখতে পারো। ঠিক আছে, তারপরে এই এই কয়েকটা বিষয় এখানে। তারপরে 2 নম্বর প্রশ্ন। আচ্ছা, শোনা যাচ্ছে তো? আরেকবার আমাকে উত্তরটা দিয়ে দাও, শোনা যাচ্ছে কিনা ঠিকঠাক, বা বুঝতে যদি কোনো সমস্যা হয়। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, এবার মানে আমি যখন জিজ্ঞেস করবো তখন তোমরা আনমিউট করো, বাকি সময় মিউট করে রেখে দাও, আমার একটা আওয়াজ আসছে। তারপর আসছে 2 নম্বর প্রশ্ন। গ্রিনের আদর্শবাদী তত্ত্বে রাষ্ট্রের প্রধান কাজ কি হিসেবে বিবেচিত হয়? এখানে 4টি অপশন আছে। ব্যক্তির স্বাধীনতার সুরক্ষা ও শ্রেণীগত সাম্য নিশ্চিত করা। অপশন বি তে রয়েছে নৈতিক উৎকর্ষ ও ব্যক্তির স্বাধীনতার বিকাশে সহায়তা করা। 3 নম্বরে রয়েছে সমাজে নৈতিক মূল্যবোধের প্রতিষ্ঠা ও আইন শৃঙ্খলা বজায় রাখা। এবং অপশন ডি তে রয়েছে ব্যক্তিগত স্বার্থকে সমাজের সর্বজনীন স্বার্থের সাথে একীভূত করা। তাহলে এই 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো, আমি বলেছি যে গ্রিন উনি ছিলেন আদর্শবাদী, আর হেগেলও ছিলেন আদর্শবাদী। তাহলে এখানে এই উত্তরটা কিন্তু সহজে একদমই আদর্শবাদ মানেই বলেছি যে নৈতিক এই বিষয়গুলো থাকবে, নৈতিক আধ্যাত্মিক এইসব বিষয়গুলো যুক্ত থাকবে। তো এখানে অপশন বি তেই আমরা দেখছি যে নৈতিক উৎকর্ষ ও ব্যক্তির স্বাধীনতার বিকাশে সহায়তা করা, এটা হলো এই অপশন, এই প্রশ্ন 2 এর সঠিক উত্তর। তো আমরা গ্রিন সম্পর্কে আগেই জেনে নিলাম, গ্রিন আদর্শবাদী, গ্রিনও ছিলেন হেগেলের মতো। এবং গ্রিনের বিখ্যাত গ্রন্থ যেটা বললাম, লেকচার অন দ্য প্রিন্সিপালস অফ পলিটিক্যাল অব্লিগেশন, যেটা প্রকাশিত হয়েছিল 1879-80 এই দুটো সালকেই বলা হয় প্রকাশনের সাল, মানে এই দুটোকে নিয়ে বিভিন্ন বই আছে, কনফিউশন আছে যে 1879 বা 1880। মানে তিনি হেগেলের মতন একজন আদর্শবাদী দার্শনিক ছিলেন। তবে তিনি ছিলেন তার মানে হেগেল যেমন জার্মানি ছিলেন, গ্রিন ছিলেন ইংল্যান্ডের। এবং তিনি তার যে গুরুত্বপূর্ণ তথ্যের যে দিকগুলো, তিনি ইতিবাচক স্বাধীনতার কথা বলতেন, যেটাকে বলা হচ্ছে নেগেটিভ লিবার্টি। এই সরি, এই নেগেটিভ লিবার্টি তিনি পুরো বিপরীতে, হেগেল আর এই গ্রিন ছিলেন পজিটিভ লিবার্টির কথা বলতেন আদর্শবাদীরা। মানে পজিটিভ আর নেগেটিভ এই লিবার্টিটা নিশ্চয়ই বুঝতে পারছো, যেখানে রাষ্ট্রের হস্তক্ষেপ থাকবে আহ সেটাকে বলা হচ্ছে পজিটিভ লিবার্টি। আর যেখানে রাষ্ট্রের হস্তক্ষেপ থাকবে না, ব্যক্তি বেশি পরিমাণে স্বাধীনতা পাবে, সেটাকে বলা হচ্ছে নেগেটিভ লিবার্টি বা নেতিবাচক স্বাধীনতা। তো এই বিষয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে ইতিবাচক স্বাধীনতা, নেতিবাচক স্বাধীনতার উপর। এবং আমরা জানি আদর্শবাদ, যেহেতু আদর্শবাদের হেগেল আছেন এই ধরনের দার্শনিক। তারপরে 3 নম্বর প্রশ্ন। মার্ক্সীয় তত্ত্বে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্ক্স ও এঙ্গেলসের মূল দৃষ্টিভঙ্গি কি? তার মূল দৃষ্টিভঙ্গি মানে এখানে মার্ক্সিজমের মূল দৃষ্টিভঙ্গির কথা এখানে উল্লেখ করা আছে। এখানে অপশনগুলি রয়েছে। অপশন এ তে রয়েছে রাষ্ট্র হলো শ্রেণীহীন সমাজ গঠনের একটি সরঞ্জাম। অপশন বি তে রয়েছে রাষ্ট্র হলো শাসক শ্রেণীর নিপীড়নের হাতিয়ার। অপশন সি তে রয়েছে রাষ্ট্র হলো সামাজিক সমঝোতার একটি ফলাফল। অপশন ডি তে রয়েছে রাষ্ট্র হলো নৈতিক ও সাংস্কৃতিক মূল্যবোধের রক্ষক। এখানে সঠিক উত্তর হবে, আমরা জানি মার্ক্স মানেই সেখানে শ্রেণী নিপীড়ন হাতিয়ার এইসব বিষয়গুলো থাকবেই। তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, রাষ্ট্র হলো শাসক শ্রেণীর নিপীড়নের হাতিয়ার। মানে যারা শাসক তারা হচ্ছে এই তাদের হচ্ছে রাষ্ট্রটা একটা অস্ত্র হিসেবে কাজ করে দুর্বলদের শোষণ করার জন্য। সেই জন্য দুর্বলদের কাছে এই মানে রাষ্ট্র নামক যে সংস্থা বা প্রতিষ্ঠান আছে, সেটা দুর্বলদের কাছে বা শ্রমিকদের কাছে, কৃষকদের কাছে এটা একটা যন্ত্র বা একটা হাতুড়ি যেটাকে বলা হয়, যেটা দ্বারা মানে শাসক যারা তারা নিপীড়ন করে রেখেছে। তো এখানে আমাদের যেহেতু এই প্রশ্নটা এসে গেছে, তো এই মার্ক্স সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে। এখানে মার্ক্স এঙ্গেলস, আমরা জানি যে এই মার্ক্সিজম যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্বের প্রতিষ্ঠা বলা হয় বা প্রণেতা বলা হয়। যার কতগুলো মানে মার্ক্সের অনেকগুলো থিওরি রয়েছে, যেগুলো ঐতিহাসিক বস্তুবাদ, যেমন হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, শ্রেণী সংঘাত, এইসব বিষয়গুলো কিন্তু বা বিপ্লব, এইসব বিষয়গুলো কিন্তু মার্ক্সের সম্পর্কিত বিভিন্ন ধরনের তত্ত্ব। এই মার্ক্সের সময়কালটা তোমরা সবাই জানো, 1818-তে জন্ম মার্ক্সের, এবং 1883-তে মার্ক্সের মৃত্যু হয়। তার বিখ্যাত গ্রন্থ যেটা ছিল দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো। মার্ক্সের বিখ্যাত গ্রন্থ দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, যেটা
প্রকাশিত হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। তারপর আরেকটা গ্রন্থ যেটি আরো মানে যেটি গুরুত্বপূর্ণ সেটা হলো ক্যাপিটাল, 1867 যেটা প্রকাশিত হয়েছিল। তো এই মার্কস সম্পর্কে আমরা জানতে পারি যে মার্কস এঙ্গেলসে তথ্য শিল্প বিপ্লবের সময় ইউরোপের শ্রমিক শ্রেণীর শোষণের প্রেক্ষাপটে গড়ে ওঠে এই তথ্যটি। তাদের ধারণা 1948 সালে ইউরোপীয় যে বিপ্লব হয়েছিল এবং শ্রমিক আন্দোলনের উত্থানের সাথে তার সম্পর্কিত। মার্কসের তত্ত্বে শ্রেণী সংগ্রাম এবং বিপ্লব এই ধারণাগুলো কিন্তু তার কেন্দ্রীভূত বিষয়। এবং এই মার্কস আমরা যদি মার্কস ছাড়াও আর অন্যান্য যে মার্কসবাদী যে তাত্ত্বিক আহ তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কে রয়েছেন? লেনিন রয়েছেন প্রথমে। লেনিনের বিখ্যাত গ্রন্থ দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন, যেটা 1917-তে পাবলিশ হয়েছিল। আরেকবার বলছি, গ্রন্থের নাম দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন, যেটা পাবলিশ হয়েছিল 1917-তে। এই যে রুশ বিপ্লব যখন হয়েছিল এই 1917-তে, কিন্তু সেই সময় লেনিনের এই গ্রন্থটি পাবলিশ হয়েছিল। এছাড়াও মার্কসের গুরুত্বপূর্ণ মার্কসবাদী তাত্ত্বিক হলেন লিওন ট্রটস্কি। তার বিখ্যাত গ্রন্থ হলো দ্য রেভলিউশন বিট্রেড। এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, তো এই গ্রন্থটা পাবলিশ হয়েছিল 1937 সালে। এছাড়াও আরো অনেক আধুনিক মার্কসবাদী তাত্ত্বিক রয়েছেন। তোমরা এগুলো ডিটেলসে কিন্তু মার্কস সম্পর্কে একটু দেখে নিতে পারো। মার্কসের উপরে কোনো লেখালেখি গ্রন্থ যদি থাকে যে মার্কস মানে কতজন মার্কসবাদী আছে, মানে লেনিন, বিশেষ করে লেনিনের মার্কস যে মূল বিষয়গুলো বলেছে সেখান থেকে লেনিনের কোন কোন বিষয় মিল আছে, কোন কোন বিষয়ে পার্থক্য রয়েছে, সেগুলো একটু ডিটেলসে দেখে নিতে পারো। এরপরে কিন্তু লেনিনের উপরেই প্রশ্ন আছে। পরের প্রশ্নটা 4 নম্বর প্রশ্ন আছে, লেনিনের মতে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে কোন দৃষ্টিভঙ্গি প্রাধান্য পায়? অপশন এ তে রয়েছে রাষ্ট্র হলো শ্রেণী সংঘাতের একটি অস্থায়ী রূপ। অপশন বি তে রয়েছে রাষ্ট্র হলো শ্রেণী আধিপত্যের একটি স্থায়ী প্রতিষ্ঠান। অপশন সি তে রয়েছে রাষ্ট্র হলো শ্রেণী সংঘাতের ফলাফল এবং তার শ্রেণীহীন সমাজের বিলুপ্ত হবে। এবং অপশন ডি তে রয়েছে রাষ্ট্র হলো শ্রেণী সংঘাতের সমাধানকারী একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান। এখানে সঠিক উত্তর হলো অপশন সি, রাষ্ট্র হলো শ্রেণী সংঘাতের ফলাফল এবং তার শ্রেণীহীন সমাজে বিলুপ্ত হবে। এখানে সঠিক উত্তর, এখানে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মানে লেনিনের যে দৃষ্টিভঙ্গি, সেখানে তার মানে মার্কস যে বিভিন্ন ধরনের যে মার্কসবাদীরা রয়েছেন, মার্কসবাদী তাত্ত্বিকরা রয়েছেন, সেই তাত্ত্বিকদের মধ্যেও আমরা যদি লক্ষ্য করি দেখবো যে তাদের মধ্যেও কিন্তু কতগুলো বিষয়ে আবার দ্বিমত রয়েছে বা পার্থক্য রয়েছে। ছোট ছোট পার্থক্য, কিন্তু তাদের মূল সবাই কিন্তু এজেন্ডা একটাই, যে রেভলিউশন বা বিপ্লব, তার মাধ্যমে কিন্তু এই পুঁজিবাদের পতন হবে। কিন্তু সেই পতন কিভাবে হবে, তার যে পদ্ধতি এবং কোন ধরনের সমাজে কারা সেই আন্দোলনের নেতৃত্ব দেবে, এবং সেই নেতৃত্ব কোনো একজন ব্যক্তি দেবে নাকি সবাই মিলিতভাবে দেবে, এবং যে নতুন রাষ্ট্র হবে সেটা কটা পর্যায়ে, মানে কটা স্টেজের পর শেষ মানে স্টেজটাই পৌঁছবে বা এন্ডে গিয়ে পৌঁছবে, সেইগুলো নিয়ে কিন্তু বিভিন্ন তাত্ত্বিকদের বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। তো লেনিনেরও সেরকম ব্যাখ্যা রয়েছে, তার রাষ্ট্র হলো শ্রেণী সংঘাতের ফলাফল এবং শ্রেণীহীন সমাজে বিলুপ্ত হবে, তিনি এটা বলছেন। কিন্তু আমরা যদি লেনিন সম্পর্কে আরো ডিটেলসে দেখি বা লেনিনের যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো যদি আমরা ভালো করে অবজারভেশন করি, যেমন দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন, সেখানে আমরা দেখবো যে তিনি বলছেন যে আহ, মানে একটা রাজনৈতিক দল থাকবে যারা এই মানে সমাজে তো দুটো শ্রেণী আছে, যারা নিম্ন শ্রেণী বা শ্রমিক শ্রেণী তাদেরকে নেতৃত্ব দেবে। কারণ শ্রমিক শ্রেণীর হয়তো তাত্ত্বিক ভাবে বা শিক্ষাগত ভাবে অতটা পুঁজিপতিদের সঙ্গে পেরে ওঠার মতো সামর্থ্য নাও হতে পারে, সেই জন্য একটা শ্রেণী যারা একটু বুদ্ধিজীবী বলা যায়, সেই ধরনের শ্রেণীরা তার একটা রাজনৈতিক দল করবে, সেই দল নেতৃত্ব দেবে, দিয়ে একটা সমাজ তৈরি করবে। সেই সমাজের পরে শ্রেণীহীন সমাজ তৈরি হবে, মানে সমাজতান্ত্রিক সমাজ তৈরি করবে, তারপরে শ্রেণীহীন একটা রাষ্ট্র। আবার অনেক মার্ক্সবাদী তাত্ত্বিক তারা এটাকে অস্বীকার করছেন, লেনিনের এই মতাদর্শটাকে। তো লেনিন একমাত্র মানে বলা যায় যে মার্ক্সবাদী আহ, যিনি তাত্ত্বিক এবং রাজনৈতিক নেতা, এবং যিনি সাফল্যের সঙ্গে এটা প্রতিষ্ঠা করতে পেরেছিল, মানে যার বাস্তব অভিজ্ঞতা অন্যান্যদের থেকে অনেক বেশি, অন্যান্য তাত্ত্বিকদের থেকে। এরপর 5 নম্বর প্রশ্ন রয়েছে। এবার গান্ধীজি সম্পর্কে কয়েকটা প্রশ্ন আছে, তার মধ্যে 5 নম্বর প্রশ্নে গান্ধীবাদী তত্ত্বে ট্রাস্টিশিপ ধারণাটি কি নির্দেশ করে? ট্রাস্টিশিপ ধারণাটি, এখানে 4টে অপশন রয়েছে। সম্পদের সমান বন্টনের জন্য রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণ। 2 নম্বর অপশন, সম্পদের মালিকরা তাদের সম্পদকে সমাজের কল্যাণে ট্রাস্টি হিসেবে পরিচালনা করবে। 3 নম্বর অপশন, সম্পদের ব্যক্তিগত মালিকানা সম্পূর্ণ বিলোপ করা। 4 নম্বর অপশন, সম্পদের ব্যবহারে রাষ্ট্রের নৈতিক নির্দেশনা প্রতিষ্ঠা।
তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি। তো আমরা এইটা বিখ্যাত একটা ধারণা ট্রাস্টিশিপ, বা এর বাংলা অর্থ হচ্ছে আহ ঐচ্ছিক, যেটাকে বলা হয় ঐচ্ছিক, সেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ট্রাস্টিশিপ। মানে এখানে ঐচ্ছিক হয়তো থাকতে পারে মানে ট্রাস্টিশিপের পরিবর্তে বাংলাতে। তো এখানে সঠিক উত্তর হলো সম্পদের মালিকরা তাদের সম্পদকে সমাজের কল্যাণে ট্রাস্ট হিসাবে পরিচালনা করবে। মানে গান্ধীজি যে মানে একটা কল্পনা করেছিলেন এমন একটা রাষ্ট্রের, যে রাষ্ট্রে মানে তিনি তো মার্ক্সবাদীদের মতো এরকম বলেন যে একবারে সেখানে পুঁজিপতি মালিক শ্রেণী এই ধরনের শ্রেণী থাকবেই না। তিনি বলছেন যে মালিক পুঁজিপতি সব সবাই থাকবে, কিন্তু তারা যে সম্পদটা সঞ্চয় করে সেই সম্পদটা তারা নিজের স্বার্থের জন্য ব্যয় না করে সেটা জনস্বার্থে ব্যয় করবে। তিনি মানে এইভাবে ভাবতেন গান্ধীজি, যে যে গরিব শ্রমিক কৃষক তাদের তো সামর্থ্য নেই যে প্রচুর পরিমাণে জমিতে ফসল ফলানো, উচ্চমানের ফসল ফলানো, বা অন্য ছোটখাটো কলকারখানা তৈরি করার মতো সামর্থ্য মানুষের সবসময় থাকে না, সাধারণ মানুষের। সেই জন্য মানে এই ধরনের পুঁজিপতি মালিক শ্রেণীরও প্রয়োজন হয়, যারা কিনা এই ধরনের সম্পত্তি বৃদ্ধির জন্য বা কৃষিক্ষেত্রে উন্নতির জন্য তারা ইনভেস্ট করবে। সে তাদের বুদ্ধি, অর্থ, বিভিন্ন কিছুতেই হতে পারে। তো এদেরও প্রয়োজন রয়েছে মালিকদেরও, এবং সেই মালিকদের কিন্তু তিনি সৎ হতে বলেছেন। যে সৎ কিভাবে হবেন, যে সমাজ তিনি যে সম্পদ সঞ্চয় মানে সম্পদ যে উৎপাদন করছে সেই উৎপাদিত সম্পদের কিন্তু মালিকানা বা নিয়ন্ত্রণ করতে পারেন, কিন্তু সেটাকে তিনি ভোগ করতে পারবেন না। সেই সম্পদটাকে সমাজের কল্যাণে তাকে ব্যয় করতে হবে। সেই জন্য তাকে বলে ট্রাস্টি, মানে ট্রাস্টি হিসেবে। ট্রাস্টি বিভিন্ন ধরনের সংগঠন আছে, ট্রাস্টি সংগঠন মানে তারা অর্থ সঞ্চয় করে কিন্তু সেই অর্থটা জনসমাজের কল্যাণে কাজে লাগায়। তো তিনি এরকম একটা রাষ্ট্র কল্পনা করেছিলেন গান্ধীজি সম্পর্কে আমাদের ডিটেলসে কিন্তু জানতে হবে, গান্ধীর থিওরি মানে এই সংক্রান্ত, গান্ধী সংক্রান্ত তো বিভিন্ন ধরনের প্রশ্ন আসেই। গান্ধীজি সম্পর্কে আমাদের জানতে হলে গান্ধীজির গ্রন্থগুলো আগে জানতে হবে। যেমন তিনি হরিজন পত্রিকায় বিভিন্ন ধরনের লেখাপত্র বের করতেন। এই হরিজন পত্রিকাটা গান্ধীজির মানে বলা যায় জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার এখানে একটা নিবন্ধ ছিল বা আর্টিকেল ছিল এই হরিজন পত্রিকাতে, দ্য কালেক্টেড ওয়ার্কস অফ মহাত্মা গান্ধী, খুবই বিখ্যাত। সেখানে কিন্তু এই ট্রাস্টি সম্পর্কে তিনি বিস্তারিতভাবে আলোচনা করেছিলেন। এবং গান্ধীজি যদি বলা যায় যে গান্ধীজি কোন কোন তাত্ত্বিক ধারা তিনি বেশি, এছাড়াও গান্ধীজি আরেকটা মনে রাখতে হবে, গান্ধীজির হিন্দ স্বরাজ গ্রন্থটা, যেটা 1909 সালে পাবলিশ হয়েছিল, বিখ্যাত গ্রন্থ হিন্দ স্বরাজ গ্রন্থ। এছাড়াও মানে গান্ধীজি কোন কোন তাত্ত্বিক দ্বারা প্রভাবিত হয়েছিলেন, মানে পশ্চিমী বিভিন্ন তাত্ত্বিক রয়েছেন তাদের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন। যেমন জন রাস্কিন, তার যে বিখ্যাত গ্রন্থ আনটু দ্য লাস্ট, যেটা 1860 সালে পাবলিশ হয়েছিল, এটা মনে রাখতে হবে। তিনি এই গ্রন্থ দ্বারা তিনি পাবলিশ হয়ে এই প্রভাবিত হয়ে কিন্তু এই ট্রাস্টিশিপ ধারণাটি তিনি তার যে আর্টিকেল তাতে কিন্তু লিখেছিলেন। এর পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, গান্ধীজির সর্বোদয় ধারণা কি নির্দেশ করে? গান্ধীর তত্ত্বের একটা গুরুত্বপূর্ণ দিক এই সর্বোদয়। তো এই সর্বোদয়ের মাধ্যমে তিনি, তো গান্ধীজি কতগুলো আমাদের দেখতে পাই যে শব্দ রয়েছে বা থিওরি রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের ডিটেলসে জানতে হবে, এবং এগুলো সম্পর্কে যদি তুমি আলাদা করে নোটস বানিয়ে নাও বা খাতায় এক একটা পয়েন্ট বানিয়ে নাও, তাহলে সুবিধা হয়। ট্রাস্টিশিপ কাকে বলে, সর্বোদয়, সত্যাগ্রহ, অহিংসা, মানে এইভাবে। তো এখানে অপশন এ তে রয়েছে সকলের জন্য সমান অর্থনৈতিক সুযোগ প্রদান, মানে সর্বোদয় মানে হলো। আবার অপশন বি তে রয়েছে সমাজের সর্বনিম্ন শ্রেণীর উন্নতির মাধ্যমে সকলের কল্যাণ। অপশন সি তে রয়েছে সমাজের শ্রেণীগত বিভাজন বজায় রেখে সামাজিক সম্প্রীতি। অপশন ডি তে রয়েছে গ্রামোন্নয়নের মাধ্যমে সকলের জীবনযাত্রার উন্নতি। এখানে সঠিক উত্তর হলো অপশন বি, সমাজের সর্বনিম্ন শ্রেণীর উন্নতির মাধ্যমে সকলের কল্যাণ। এই সর্বোদয়ের ধারণার মাধ্যমে তিনি যা নির্দেশ দিয়েছিলেন গান্ধীজি, তার মানে এটা যে তিনি সর্বনিম্ন শ্রেণী রয়েছে তার উন্নতির মাধ্যমে সকলের কল্যাণের কথা বলেছেন, যেটা মানে সর্বোদয়। মানে তিনি আগে আহ নিম্ন শ্রেণীর উন্নয়নের কথা বলেছেন, নিম্ন শ্রেণীর উন্নয়ন হলেই কিন্তু সকলের এই ধারণার মাধ্যমে তিনি এই ধারণাটাও কিন্তু ওই রাস্কিনের আনটু দিস লাস্ট যে গ্রন্থ, সে গ্রন্থ থেকে প্রভাবিত হয়ে কিন্তু তিনি এই সর্বোদয় ধারণাটা নিয়েছিলেন। এবং এই ধারণাটাই সর্বোদয় হলো তার অহিংসা বা যে সত্যাগ্রহ আদর্শ রয়েছে তার কিন্তু মূল অংশের মধ্যেই সর্বোদয় পড়ে। মানে সর্বোদয়েরই দুটো দিক বলা, একটা অহিংসা, একটা সত্যাগ্রহ। এবং তিনি এর মাধ্যমে কি বোঝাতে চাইছেন যে
স্বনির্ভরশীলতা, মানে গরিব মানুষ সর্বনিম্ন শ্রেণীর মানুষ যেন স্বনির্ভরশীল হয়। তিনি মানে ব্যক্তিকে, এই জন্যই তিনি বলছেন যে রাষ্ট্রের স্বাধীনতার আগে ব্যক্তির স্বাধীনতা প্রয়োজন। কি ধরনের স্বাধীনতা? অর্থনৈতিক স্বাধীনতা। যে একটা ব্যক্তি যদি আগে নিজের থেকে নিজের মানে মানসিক ভাবে যদি স্বাধীনতা অর্জন করতে পারে, তবেই যে একটা দেশ, রাষ্ট্র সাফল্যের সঙ্গে তার স্বাধীনতা অর্জন করতে পারবে। মানে দেখা গেলো যে ব্যক্তি স্বাধীনতা পেল না অথচ রাষ্ট্র পেয়ে গেল, তাহলে কিন্তু সেই স্বাধীনতার কোনো মূল্য নেই গান্ধীজির কাছে। তিনি এইভাবে, এই জন্য মানে ব্যক্তি, তিনি এই জন্য দেখবে তার যে আন্দোলন ছিল সবাই নিম্ন স্তর থেকে, নিম্ন স্তরের মানুষকে তিনি তুলে আনার চেষ্টা করতেন, যে তাদেরকে আগে সমাজের মূল স্রোতে নিয়ে আসতে হবে, তাদেরকে আগে আহ উন্নত করতে হবে, তাদের বিকশিত করতে হবে। তার মূল মানে এজেন্ডাই এটা ছিল গান্ধী। এবং এই গান্ধীজির মানে গান্ধীজির যে ধারণাগুলো দ্বারা প্রভাবিত হয়েছিলেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ একজন জয়প্রকাশ নারায়ণ, এটা আমাদের মনে রাখতে হবে। এবং গান্ধীজি আরো একজন গুরুত্বপূর্ণ দার্শনিক দ্বারা প্রভাবিত হয়েছিলেন, যেটা টলস্টয়ের নাম নিশ্চয়ই শুনেছ। তার বিখ্যাত গ্রন্থ দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ, এরও কিন্তু তিনি প্রভাবিত হয়েছিলেন এইসব বই গ্রন্থের দ্বারা। এবং তিনি, আমরা জানি যে আধুনিক যে শিল্পায়ন ছিল, শিল্প সভ্যতা, পশ্চিমী যে শিল্প সভ্যতা, তার তিনি কিন্তু প্রচুর বা কঠোরভাবে সমালোচনা করেছিলেন। তিনি শিল্পায়নের মাধ্যমে সকলের জীবনযাত্রার উন্নতি, এই তত্ত্বের কিন্তু সম্পূর্ণ বিপরীতে ছিলেন গান্ধীজি। তিনি কুটির শিল্প, হস্তশিল্প, এই ধরনের শিল্পকে তিনি সমর্থন করতেন বেশি পরিমাণে। এবং গান্ধীজি তো পুরো মানে বলা যায় এক ধরনের আর্টিকেলই লেখা আছে এই পশ্চিমী শিল্পায়নকে বা পশ্চিমে উন্নয়নকে তিনি সমালোচনা করে। তারপর 7 প্রশ্ন, হেগেলের তত্ত্বে রাষ্ট্র ও ব্যক্তির সম্পর্ক কিভাবে বর্ণিত হয়? রাষ্ট্র ও ব্যক্তির সম্পর্ক কিভাবে বর্ণিত হয়? অপশন ই তে রয়েছে, ব্যক্তি রাষ্ট্রের স্বাধীনতা অর্জনের জন্য স্বাধীনভাবে কাজ করে। অপশন বি তে রয়েছে, রাষ্ট্র ব্যক্তির স্বাধীনতার সীমাবদ্ধতা আরোপ করে। অপশন সি তে রয়েছে, ব্যক্তি রাষ্ট্রের মাধ্যমে তার নৈতিক ও সামাজিক স্বাধীনতা অর্জন করে। অপশন ডি তে রয়েছে, ব্যক্তি ও রাষ্ট্র পৃথকভাবে স্বাধীনভাবে কার্যকর হয়। এখানে সঠিক উত্তর হলো হেগেল মানে নৈতিক, এটা মানে তোমার প্রশ্নটা যদি দেখো বুঝতে পারবে যেখানে নৈতিক বিষয়টা রয়েছে, যে ব্যক্তি রাষ্ট্রের মাধ্যমে তার নৈতিক ও সামাজিক স্বাধীনতা অর্জন করে। তাহলে এখানে এখানে কিন্তু হেগেল সম্পর্কিত অনেক বিষয় আছে, হেগেলটা আমাদের ডিটেলসে জানতে হবে। হেগেলের যে বিখ্যাত গ্রন্থ ফিলোসফি অফ রাইটস, এই সম্পর্কে তোমরা গুগল সার্চ করেও কিন্তু পড়তে পারো, যে ফিলোসফি অফ রাইটস এ কি রয়েছে, তার একটা সামারি তোমরা বের করে সার্চ করে বিভিন্ন ধরনের আর্টিকেল থাকে, এই আর্টিকেল গুলো পড়তে পারো, বা ইউটিউবে ভিডিও দেখতে পারো এই ফিলোসফি অফ রাইটস এর হেগেলের উপরে কোনো ভিডিও রয়েছে কিনা, লেকচার রয়েছে কিনা, কোনো সেমিনার হয়েছে কিনা হেগেলের উপর। তো এগুলো দেখলে তোমরা আরো ডিটেলসে জানতে পারবে এই হেগেলের আদর্শবাদ সম্পর্কে। এবং হেগেলের যে তত্ত্বের মানে মূল বিষয় যেগুলো, নৈতিকতার বিকাশ, সর্বজনীন ইচ্ছা, ইউনিভার্সাল উইল। আমরা যেমন জেনারেল উইলের কথা বলেছি রুশোর মাধ্যমে, এখানে হেগেল বলছেন যে ইউনিভার্সাল উইল, মানে তিনি রাষ্ট্রকে বেশি ক্ষমতা দিচ্ছেন এখানে ব্যক্তির তুলনায়। ব্যক্তিকে বলা হচ্ছে রাষ্ট্রকে সম্মান দিতে, তবে এই ব্যক্তি হচ্ছে মানে কিছু স্বাধীনতা পেতে পারে যদি রাষ্ট্রকে সম্মান দেয়। মানে হেগেল রাষ্ট্রকে একটা মানে অর্গানিক এন্টিটি হিসাবে বা জৈবিক সত্তা হিসাবে দেখেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আদর্শবাদী তারা কিন্তু সবাই রাষ্ট্রকে একটা অর্গানিক বা জৈবিক সত্তা হিসেবে দেখেন। মানে রাষ্ট্র আমাদের দেহ যেমন মানে সবকিছু, সেরকম রাষ্ট্রও সবকিছু, মানে আমাদের দেহের সঙ্গে তুলনা করেছে মানে এই ধরনের। এবং সমাজের মানে দেহের বাকি অংশ হচ্ছে সমাজ। তারপরে 8 প্রশ্ন, মার্ক্সীয় তত্ত্বে রাষ্ট্রের ভূমিকা কিভাবে লেনিনের দৃষ্টিভঙ্গি দ্বারা সম্প্রসারিত হয়? মানে হচ্ছে লেনিন কিভাবে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিকে প্রচারিত করে বা সম্প্রসারণ করে। অপশন এ তে রয়েছে, রাষ্ট্রকে শ্রেণীহীন সমাজ গঠনের একটি স্থায়ী প্রতিষ্ঠান হিসেবে দেখা। প্রোলেতারিয়েট শ্রেণীর একনায়কত্বের মাধ্যমে রাষ্ট্রের রূপান্তর। রাষ্ট্রকে ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষার একটি প্রতিষ্ঠান হিসেবে দেখা। অপশন ডি তে রয়েছে, রাষ্ট্রকে সামাজিক সমঝোতার একটি নিরপেক্ষ মাধ্যম হিসেবে গ্রহণ। এখানে সঠিক উত্তর হবে প্রোলেতারিয়েট শ্রেণীর একনায়কত্বের মাধ্যমে রাষ্ট্রের রূপান্তর। তো লেনিন, আমরা জানি যে লেনিন তিনি মানে একটা শ্রেণী বা একটা দলের কথা বলতেন, তাদের একনায়কতন্ত্রের কথা বলতেন। তো এই যে প্রোলেতারিয়েট বলতে আমরা মার্কসিজমে যেটা বুঝি, যে সমাজে যে দুটো শ্রেণী রয়েছে, তার নিম্ন যে শ্রেণী, শ্রমিক শ্রেণী, সেই শ্রেণীটাকে কিন্তু প্রোলেতারিয়েট বলা হয়। এই প্রোলেতারিয়েট শ্রেণীর কিন্তু একনায়কতন্ত্রের কথা তত্ত্বের মাধ্যমে রাষ্ট্রের রূপান্তরের কথা তিনি বলেছেন। লেনিন সম্পর্কে আমাদের এখানে তাহলে জানতে হবে, লেনিনের মার্ক্সবাদ সম্পর্কে লেনিন কি বলেছেন।
তিনি মার্কস, আগেই আমি এটা আলোচনা করেছি, তিনি মার্কসীয় তত্ত্বের একটা ব্যবহারিক প্রয়োগ তিনি করেছেন। মানে মার্কস তো আগে গ্রন্থের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু মার্কসিজমকে প্রথম মানে বাস্তবের ভূমিতে পদার্পণ করায় সেটা হলেন লেনিন। আমরা জানি যে রাশিয়াতে রেভলিউশন করিয়েছিলেন তিনি এই থিওরির মাধ্যমে, মানে থিওরিটাকে পুরো বাস্তবে প্রয়োগ করেছিলেন, এবং তিনি সেখানে রাষ্ট্রপ্রধানও ছিলেন। সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়াকে সোভিয়েত ইউনিয়ন করেছিলেন এই 1917 যে বিপ্লব হয়েছিল, রাশিয়া বিপ্লব, তার মাধ্যমে। এবং তিনি যে মার্কসীয় যে থিওরি সেটাকে তিনি প্রয়োগ করেছিলেন, এবং সেটার মাধ্যমে তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এবং তিনি এই মানে মার্কসীয় তত্ত্বে রাষ্ট্র শ্রেণী সংঘাতের ফলাফল একটি প্রোলেতারিয়েট শ্রেণীর একনায়কতন্ত্রের মাধ্যমে শ্রেণীহীন সমাজ গঠনের একটি অস্থায়ী হাতিয়ার হিসাবে তিনি দেখিয়েছেন। এবং এখানে জানতে হবে তার বিখ্যাত গ্রন্থটা, যেটা আগেই বলেছি, দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন, যেটা পাবলিশ হয়েছিল 1917-তে। এবং সেই গ্রন্থের মাধ্যমে তিনি মার্কসি যে থিওরি রয়েছে সেই থিওরিটাকে তিনি সম্প্রসারিত করেছিলেন। এবং এই যে প্রোলেতারিয়েট শ্রেণী তার একনায়কতন্ত্রের মাধ্যমে বুর্জোয়া শ্রেণীকে প্রতিরোধ বা দমন করবে। বুর্জোয়া শ্রেণী আমরা জানি যে একটা মার্কস যে শব্দগুলো ইউজ করেছে, মানে উচ্চ শ্রেণী আর নিম্ন শ্রেণীর ক্ষেত্রে, সেটা হলো উচ্চ শ্রেণীদের, যেটাকে আমরা আধুনিক যুগে পুঁজিবাদী শ্রেণী বলি, সেটাকে বলা হচ্ছে বুর্জোয়া শ্রেণী। এবং নিম্ন শ্রেণী যেটা শ্রমিক শ্রেণী বলি, সেটাকে বলা হচ্ছে প্রোলেতারিয়েট। এবং লেনিনের তত্ত্বে ভ্যানগার্ড অফ দ্য রেভলিউশন এই শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিপ্লবী অগ্রদল, মানে একটা দলের কথা তিনি বলেছেন, বিপ্লবী দল, ভ্যানগার্ড অফ দ্য রেভলিউশন, মানে বিপ্লবকে পরিচালনা করার জন্য, বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা দলের প্রয়োজন, যেটা আমি আগে আলোচনা করলাম। এবং লেনিনের ক্ষেত্রে আরেকটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা মনে রাখতে হবে, সেটা হলো বলশেভিক পার্টি। লেনিনের যে মানে রেভলিউশনকে বা এই বিপ্লবকে যে রাজনৈতিক দল এগিয়ে নিয়ে যাবে বা রাশিয়ার ক্ষেত্রে এগিয়ে নিয়ে গিয়েছিল, সেটা হলো বলশেভিক পার্টি। এরপর নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, গান্ধীবাদী তত্ত্বে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে কোন ধারণাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? গান্ধীবাদী তত্ত্বে রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে কোন গান্ধী কি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে কি বলেছেন? তাহলে এখানে অপশন আছে কেন্দ্রীভূত শাসনের মাধ্যমে সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, বিকেন্দ্রীভূত গ্রামীণ শাসনের মাধ্যমে স্বনির্ভর সমাজ গঠন, অপশন সিতে রয়েছে শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, অপশন ডিতে রয়েছে সামরিক শক্তির মাধ্যমে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। এটা লেনিন গান্ধী সম্পর্কে আমরা জানলেই গান্ধী কি বলতে চেয়েছেন, মানে গান্ধী থিওরিতে আমরা পড়লে এটা বুঝতে পারবো। গান্ধী সবসময় কিন্তু বিকেন্দ্রীভূত একটা গ্রামীণ সমাজ চেয়েছিলেন, বা পুরো রাষ্ট্রীয় কাঠামোটাই যেন বিকেন্দ্রীভূত হয়, মানে ডিসেন্ট্রালাইজড হয় যেন। খুবই গুরুত্বপূর্ণ এই তথ্য, সেন্ট্রালাইজড মানে কেন্দ্রীভূত আর বিকেন্দ্রীভূত নিয়ে কিন্তু মানে আমাদের ডিটেলসে নলেজ থাকা দরকার। কেন্দ্রীভূত মানে একবারে যারা যেসব কেন্দ্র শাসিত, মানে কেন্দ্রের পাওয়ারের বেশি গুরুত্ব দেয়, আর বিকেন্দ্রীকরণ বলতে ছোট ছোট স্বায়ত্ত শাসনের কথা যারা গুরুত্ব দেয় স্বায়ত্ত শাসনে, সেটাকে বলেছে বিকেন্দ্রীভূত ব্যবস্থা। তো এই গান্ধীজি কিন্তু মানে ডিসেন্ট্রালাইজড কে বেশি গুরুত্ব দিয়েছিলেন, যেখানে তিনি বলতেন যে মানে গান্ধীজি আগেই কিন্তু ব্যক্তি স্বাধীনতার কথা বলতেন, তারপরে ব্যক্তির পরে গ্রামীণ স্বাধীনতার কথা বলতেন, গ্রামের পরে তারপরে কিন্তু রাষ্ট্রীয় স্বাধীনতার কথা বলতেন। রাষ্ট্র স্বাধীনতা আসছে শেষে, তারাই কিন্তু ব্যক্তি সমাজ এগুলো ছিল, এবং গ্রাম। তো মানে ক্ষমতা কোনো একটা সংগঠনের হাতে কেন্দ্রীভূত থাকবে না, এগুলোর ক্ষমতা সবার হাতেই যেন ডিস্ট্রিবিউশন করা হয় ক্ষমতার। মানে এই তত্ত্বর তিনি একবারে মানে সমর্থক ছিলেন, মানে এই ধরনের রাষ্ট্র তিনি পছন্দ করতেন। এই যে আমাদের বর্তমানে পঞ্চায়েতি ব্যবস্থা সিস্টেম, এটা কিন্তু গান্ধীজির মানে ধারণা থেকেই এসেছে, গান্ধীজির এই বিকেন্দ্রীভূত গ্রামীণ শাসন ব্যবস্থার ধারণা থেকে। যেখানে আমাদের গ্রামের ক্ষেত্রে পঞ্চায়েতি ব্যবস্থা, শহরের ক্ষেত্রে পৌরসভার ব্যবস্থা। মানে তার যে মানে এই মানে বিকেন্দ্রীভূতনের তার যে তথ্য, সেটাকে বলা হচ্ছে গ্রামীণ সমাজ, ভিলেজ স্বরাজ, যেটাকে এর মাধ্যমে গ্রামগুলো স্বয়ংশাসিত হবে এবং স্বনির্ভরশীল হবে। এবং গান্ধীজি সম্পূর্ণভাবে, যেটা আগে বললাম, কেন্দ্রীভূত শাসনের বিরোধী ছিলেন। গান্ধীজির এই সম্পর্কে মানে এই তথ্যগুলো কোথা থেকে আমরা জানতে পারি? তার বিখ্যাত গ্রন্থ হিন্দ স্বরাজ থেকে, যেটা আমি আগেই বলেছি, হিন্দ স্বরাজ, যেটা 1909 সালে পাবলিশ হয়েছিল। তারপরে নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, হেগেল ও গ্রিনের আদর্শবাদী তত্ত্বের মধ্যে প্রধান পার্থক্য কি? দেখো এবার এইগুলো আমাদের জানতে হবে, যে আমরা জানি মিল বিষয়গুলো আমরা বেশি কিছু জানি, কিন্তু এদের পার্থক্য কি এগুলো আমাদের একটা অপশন এখানে রয়েছে, কিন্তু আমাদের আরো ডিটেলসে জানতে হবে। এখানে অপশনগুলো আগে বলে নিই। হেগেল, অপশন এতে রয়েছে হেগেল রাষ্ট্রকে নৈতিক আদর্শের প্রকাশ হিসেবে দেখেন, গ্রিন ব্যক্তিগত স্বাধীনতার উপর জোর দেন। গ্রিন, অপশন বিতে রয়েছে গ্রিন রাষ্ট্রকে ব্যক্তিগত স্বার্থের সমবায়কারী হিসাবে দেখেন, হেগেল নৈতিকতার উপর জোর দেন। হেগেল ব্যক্তিগত স্বাধীনতার উপর গুরুত্ব দেন,
গ্রিন রাষ্ট্রের নৈতিক ভূমিকার উপর জোর দেন। অপশন ডিতে রয়েছে গ্রিন রাষ্ট্রকে শ্রেণীগত সংঘাতের সমাধানকারী হিসেবে দেখেন, হেগেল তা প্রত্যাখ্যান করেন। সঠিক উত্তর হলো হেগেল রাষ্ট্রকে নৈতিক আদর্শের প্রকাশ হিসেবে দেখেন। গ্রিন ব্যক্তিগত স্বাধীনতার উপর জোর দেন, এটি হলো সঠিক উত্তর। নৈতিক আদর্শের উপর বেশি জোর দেন এবং গ্রিন হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। আমরা জানি যে খুব সামান্য পার্থক্য, গ্রিনও কিন্তু এখানে আদর্শের উপর জোর দিতেন, কিন্তু এখানে হেগেল কিন্তু বেশি পরিমাণে মানে সেখানে ব্যক্তি স্বাধীনতাকে একবারে মানে অগ্রাহ্য করে রাষ্ট্রের নৈতিক আদর্শকে বেশি গুরুত্ব দিয়েছেন। ফলে এই দিক থেকে হেগেলের সঙ্গে বিভিন্ন পার্থক্য করা যায়। মানে উভয় কিন্তু আদর্শবাদী তত্ত্বের প্রবক্তা, কিন্তু দেখা যাচ্ছে আদর্শবাদী রাষ্ট্রকে নৈতিক আদর্শের সর্বোচ্চ প্রকাশ হিসাবে দেখছেন আমরা যেটা দেখলাম। এবং গ্রিন যেখানে আদর্শবাদ মানে গ্রিনের আদর্শবাদ ব্যক্তিগত স্বাধীনতার বিকাশের উপর জোর দিচ্ছে কিছুটা, এবং গ্রিনের তত্ত্বে মানে ইতিবাচক স্বাধীনতার ধারণা বেশি প্রাধান্য পায়। এখানে হেগেল আর গ্রিনের আমাদের দুটো গ্রন্থ আমাদের জেনে রাখতে হবে। আগেই বলি ফিলোসফি অফ রাইটস, গ্রিনের ক্ষেত্রে লেকচার অন দ্য প্রিন্সিপালস অফ পলিটিক্যাল অব্লিগেশন, যেটা 1880-তে পাবলিশ হয়েছিল। হেগেল গ্রিন সম্পর্কে অনেকটা আমাদের আলোচনা হয়ে গেছে আগে। তারপরে 11 নম্বর প্রশ্ন, ডেভিড স্টোনের ব্যবস্থাপক তত্ত্বে ইনপুট বলতে কি বোঝায়? খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, ইনপুট আউটপুট সম্পর্কে আমাদের ডিটেলস আরো জানতে হবে। তো এখানে অপশন রয়েছে রাজনৈতিক ব্যবস্থার দ্বারা উৎপন্ন নীতি ও সিদ্ধান্ত। অপশন বিতে রয়েছে সমাজ থেকে রাজনৈতিক ব্যবস্থায় প্রবেশকৃত চাহিদা ও সমর্থন। অপশন সিতে রয়েছে রাজনৈতিক ব্যবস্থার আউটপুটের প্রতিক্রিয়া। অপশন ডিতে রয়েছে রাজনৈতিক ব্যবস্থার অভ্যন্তরীণ কাঠামো ও কার্যপ্রণালী। এখানে সঠিক উত্তর হলো সমাজ থেকে রাজনৈতিক ব্যবস্থায় প্রবেশকৃত চাহিদা ও সমর্থন। এটা ইনপুট বলতে যেটা বোঝে, তাহলে ইনপুট মানে সমাজের যে চাহিদা সেটা কি। এখানে ধরো এটা হচ্ছে এটা মাউসে করে লিখছি তো ওই জন্য আপনার ক্লিয়ার হচ্ছে না। এটা ধরো একটা এই যে এটা কোন সার্কেলটা, এটা হলো পলিটিক্যাল ধরো একটা সিস্টেম, এটা পুরো পলিটিক্যাল সিস্টেম। আর এটা ধরো পুরো আমাদের সোসাইটি বা সমাজ, পুরো বাইরেটা, এই বাইরেটা। তো এই সমাজ থেকে যা কিছু ডিমান্ড সেটা যাচ্ছে, সমাজের ডিমান্ড মানে আমাদের যে চাহিদা, আমাদের যে প্রয়োজন সেটা যাচ্ছে এখানে গিয়ে ইনপুটে, মানে আমাদের যে ব্যবস্থা রয়েছে রাজনৈতিক ব্যবস্থা তার কাছে যাচ্ছে। আমাদের যা চাহিদা বা ডিমান্ড, তারা কি করলো, এটাকে একটা সিস্টেমের চাহিদাটাকে প্রশমিত করার জন্য তারা একটা ব্যবস্থা করলো, বা কোনো একটা আইন তৈরি করলো, বিল পাস করলো, বা কোথায় অর্থ ব্যয় করলো, কোনো কিছু একটা তৈরি করলো, দিয়ে সেটা ডিমান্ডটা আউটপুট হিসাবে বেরোচ্ছে, আবার এটা সমাজের মধ্যে আসছে। এইভাবে একটা সার্কেল আকারে ঘুরছে, সমাজের মধ্যে আসছে এবং সমাজের মধ্যে আবার এসে এটা, সেটা সমাজের কাছে যখন আসে তার ফিডব্যাক কি সমাজ আবার দিচ্ছে। যদি সমাজ তার ডিমান্ড যেটা, সে চাহিদা যেটা ছিল সেটা যদি পূরণ হয়ে যায়, সেটা অনুযায়ী যদি এটা যদি রাজনৈতিক ব্যবস্থা সঠিকভাবে করতে পারে, তাহলে তারা সন্তুষ্ট, নয়তো আবার সেটা ডিমান্ড আকারে যাবে। এইভাবে একটা সিস্টেম চলতে থাকে রাজনৈতিক ব্যবস্থা বা সমাজের সিস্টেম। এই সিস্টেমে যেটা আসছে সেটা ইনপুট, আর যেটা বেরিয়ে যাচ্ছে মানে রাজনৈতিক ব্যবস্থা যা তৈরি করছে সমাজকে সন্তুষ্ট করার জন্য, চাহিদা মেটানোর জন্য, সেটা হচ্ছে আউটপুট, আর এটা সমাজ। এবং এই আউটপুটটাকে যে সমাজ কিভাবে দেখছে সেটা হচ্ছে ফিডব্যাক, সেটা ফিডব্যাকটা আবার ফিরে যাচ্ছে। বলে এইভাবে একটা সার্কেল হিসেবে ঘুরতে থাকে। তো এই সিস্টেমটাকে আমাদের আরো ডিটেলসে জানতে হবে। এই মানে এই যে সিস্টেমটা, এটা ডেভিড স্টোনের কিন্তু বিখ্যাত একটা তত্ত্ব, যেটা তার বিখ্যাত গ্রন্থ এই সিস্টেম অ্যানালিসিস অফ পলিটিক্যাল লাইফ। আমি এবার বলছি স্টোন সম্পর্কে, যেগুলো ডেভিড স্টোন সম্পর্কে যেগুলো বলছি সেগুলো একটু নোট করে নিতে পারো। গ্রন্থটা যেমন বিখ্যাত গ্রন্থ এ সিস্টেম অ্যানালিসিস অফ পলিটিক্যাল লাইফ, যেটা 1965 সালে পাবলিশ হয়েছিল। এবং তিনি যেটা বললাম যে তিনি ইনপুট বলতে বোঝাচ্ছেন সমাজের যা মানে আগত যেসব চাহিদা, ডিমান্ড গুলো, এবং সেটাকে সাপোর্ট হিসাবে ডিমান্ড, এখানে ডিমান্ড আসছে এবং শুধু ডিমান্ডই নয়, সমাজের মধ্যে কিছু সাপোর্টও থাকে। যেমন রাজনৈতিক দল, ধরো আমাদের সমাজের মধ্যে কোনো একটা ডিমান্ড, ধরো কোনো একটা পঞ্চায়েত এলাকায় রাস্তা হয়, রাস্তায় বর্ষার সময় রাস্তা খারাপ আছে, ফলে সেটা একটা জোর একটা ডিমান্ড আসছে যে রাস্তাটা সারাই করতেই হবে। তো সেটা সরকারের কাছে গেলো বা রাজনৈতিক ব্যবস্থার কাছে গেলো, সরকার সেই রাস্তাটা সারিয়ে সারিয়ে দিল, তখন সেই এলাকার মানুষ সন্তুষ্ট হলো, ফলে সেটা আবার সাপোর্ট হিসাবেও আসতে পারে, ফিরে আসতে পারে। তাই এইভাবে ডিমান্ড আর সাপোর্ট দুটোই কিন্তু থাকে, এবং সেটা বিভিন্ন ক্ষেত্রে হয়, শিক্ষা, স্বাস্থ্য, এইসব ক্ষেত্রে হতেই থাকে। এবং এইভাবে জনগণের কিন্তু সরকারের প্রতি বা রাজনৈতিক ব্যবস্থার প্রতি আনুগত্য বাড়তে থাকে। এবং এই সিস্টেমটা যদি ব্যাঘাত ঘটে, এই রাজনৈতিক ব্যবস্থা যদি কোনো রকম ত্রুটি দেখা দেয়, ফলে তখন কিন্তু সিস্টেম ভেঙে পড়তে পারে। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় মানে আমাদের এই সমাজগুলো টিকে আছে কিন্তু এই সিস্টেমটার ফলেই।
মানে অনবরত একটা সার্কেল আকারে চলেছে। এবং সেখানে এনভায়রনমেন্ট বা পরিবেশ, তারপরে ফিডব্যাক লুপ, এই ধারণাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এগুলো ডিটেলসে পরে অন্যদিন আলোচনা করা যাবে। তারপরে আসছে 12 নম্বর প্রশ্ন। স্টোনের ব্যবস্থাপক তত্ত্বে আউটপুট কি নির্ভর করে? তাহলে এই আউটপুট ইনপুটটা কিন্তু তোমাদের ডিটেলসে কিন্তু তোমরা পড়ে নিতে পারো। এটা সম্পর্কে কিন্তু প্রশ্ন আসেই সাধারণত আমাদের বিভিন্ন পরীক্ষাতে। অপশন এতে রয়েছে সমাজের চাহিদা ও সমর্থনের প্রকাশ। অপশন বিতে রয়েছে রাজনৈতিক ব্যবস্থার সিদ্ধান্ত ও নীতি যা সমাজের উপর প্রভাব ফেলে। এবং অপশন সিতে রয়েছে রাজনৈতিক ব্যবস্থার কাঠামোগত পরিবর্তন। অপশন ডিতে রয়েছে সমাজ থেকে রাজনৈতিক ব্যবস্থায় প্রতিক্রিয়া প্রবাহ। তো এখানে সঠিক উত্তর হলো রাজনৈতিক ব্যবস্থার সিদ্ধান্ত ও নীতি যা সমাজের উপর প্রভাব ফেলে। 13 নম্বর প্রশ্ন। আলমন্ড ও পাওয়েলের কাঠামোগত কার্যকরী তত্ত্বে কার্যকরী প্রয়োজনীয়তা বলতে কি বোঝায়? অ্যালমন্ড পায়েল এটা আচরণবাদী এবং কাঠামোবাদী দার্শনিক এনারাও। অপশন এতে রয়েছে রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় কার্যাবলী। অপশন বিতে রয়েছে রাজনৈতিক ব্যবস্থার কাঠামোগত পরিবর্তনের প্রক্রিয়া। অপশন সিতে রয়েছে রাজনৈতিক ব্যবস্থার নীতি প্রণয়নে আইনি কাঠামো। অপশন ডিতে রয়েছে রাজনৈতিক ব্যবস্থার অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণের পদ্ধতি। তাহলে এখানে সঠিক উত্তর হবে রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় কার্যাবলী। সেটা হলো কার্যকরী প্রয়োজনীয়তা বলতে যেটা বুঝিয়েছেন অ্যালমন্ড এবং পায়েল। এই অ্যালমন্ড পায়েল কিন্তু স্ট্রাকচারাল ফাংশনাল যে থিওরি রয়েছে সেই থিওরি কিন্তু এই দুজন মিলে দিয়েছেন, যেটা রাজনৈতিক ব্যবস্থাকে বিভিন্ন কাঠামো তাদের কার্যাবলীর সমন্বয় হিসেবে বিশ্লেষণ করে। এই তথ্যে কার্যকরী বিভিন্ন প্রয়োজনীয়তার কথা বলতে ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় কার্যাবলী গ্রহণের কথা বলা হয়েছে। এবং এখানে গুরুত্বপূর্ণ যে গ্যাব্রিয়েল অ্যালমন্ড এবং পাওয়েলের যে গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ কম্পারেটিভ পলিটিক্স এ ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ, যেটা 1966 সালে পাবলিশ হয়েছিল। এটা অবশ্যই মনে রাখতে হবে। এই বই কিন্তু অনেকবারই পড়ে হয় সালটা নয়তো লেখককে বা অথারকে। কম্পারেটিভ পলিটিক্স এ ডেভেলপমেন্টাল অ্যাপ্রোচ, লেখক হলেন গ্যাব্রিয়েল অ্যালমন্ড এবং কোলম্যান পাওয়েল, মানে সম্পূর্ণ নামটা। মানে এই অ্যালমন্ড এবং পাওয়েল এরা দুজনেই হচ্ছে তুলনামূলক রাজনীতির বিশ্লেষক, কম্পারেটিভ পলিটিক্স এর দুজন তাত্ত্বিক, গুরুত্বপূর্ণ তাত্ত্বিক।